আসসালামু শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বাংলা ক্লাসটিতে। শিক্ষার্থীরা ঠিক কাটায় 2:30টার সময় আসলাম। ইউজুয়ালি আমরা আসলে 5টা মিনিট আগে আসি, কিন্তু আজকে একটু আগে আসার কারণ হচ্ছে গিয়ে এটাই, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ ছিল, সবাই হয়তো লাঞ্চ করে মাত্র উঠেছো এবং উঠেই হলো তাদের ক্লাসটা দেখতে পারো, সেজন্য আমরা একটু অপেক্ষা করব। আমরা শুরুর দিকে কিছু কথাবার্তা বলবো, ফান্ডামেন্টাল কিছু তোমাদের যদি কোনো ডাউট থাকে ডাউটগুলো আমরা কমেন্ট সেকশনে সলভ আউট করব, এবং এরপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মূল যে ক্লাস আছে মূল ক্লাসের মধ্যে ঢুকে যাব। স্টুডেন্টস, যেহেতু আজকে শুক্রবার, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে। সে অনুরোধটা হলো, কাইন্ডলি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? দেখা যাবে যে অনেকেই হয়তো বুঝতে পারছেন না আদৌ আছে ক্লাস হবে কিনা, বা আজকে ক্লাসটা কখন হবে। যেহেতু আমাদের স্কেডিউল টাইম 2:30টা ছিল, আমরা আসলে 2:30টা টাইমটার ব্যত্যয় করতে চাইনি, তাই কিন্তু আমরা ঠিক সঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি। ওকে স্টুডেন্টস, ইয়াসিন আরাফাত জয়েন করেছে আমাদের সাথে এরপর দেখতে পাচ্ছি কামরুন্নেসা জয়েন করেছে আমাদের সাথে, হচ্ছে গিয়ে আরাফ জয়েন করেছে। ওকে, সো যারা যারা জয়েন করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আরাফাত বলছো মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তের মধ্যে পার্থক্যটা একটু বিশ্লেষণ করেন। ইয়াসিন আরাফাত ভাই, তোমাকে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তের কিন্তু অনেক ভাস্ট একটা এক্সপ্লেনেশন, ওটার উপরে দেখা যাচ্ছে 5 মিনিট একটা এক্সপ্লেনেশন ভিডিও করা যাবে। তাই এই মুহূর্তে আমি তোমাকে সাজেস্ট করব এই বিষয়টা নিয়ে মাথা না ঘামাতে। তবে এক বাক্যে যদি আমি বলি, মাত্রাবৃত্ত একটা কবিতার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেই শব্দগুলোর মাত্রাকে কাউন্ট করে আমরা যেই জিনিসগুলো বের করি সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, আর অক্ষর কাউন্ট করে বের করলে অক্ষরবৃত্ত ছন্দ। আমরা জাস্ট এতটুকুর মধ্যেই থাকি, এর চেয়ে ভিতরে না যাই, ঠিক আছে? কারণ এটা অনেক ভাস্ট একটা টপিক, এটা নিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষার আগ মুহূর্তে করতে গেলে ঝামেলা হবে। ওকে, সো মাইশা হক জয়েন করেছে আমাদের সাথে রুদ্র জয়েন করে শেয়ার ডান। রুদ্র বুঝে গেছে যে পার্সেন্ট ভাই একটু পরে বলে শেয়ার করে, তার চেয়ে আগে ফাগে শেয়ার টেয়ার করে দিয়ে বসে থাকে। ওকে, বিশাল বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের উদ্দেশ্যে ক্লাসটা শুরু করার আগে ছোট্ট একটা কথা আমি বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে কি অনেক রকমের প্রশ্ন করেছো। আমি কিন্তু আস্তে আস্তে সবার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। যেরকম অর্পিতার একটা ডাউট ছিল তোমার ফেব্রুয়ারি 19 আমার পথ নিয়ে, অর্পিতার ডাউটটা জাস্ট ক্লাস শুরু করার আগে হলে আমি সলভ করেছি। তারপর মেহেরিন একটা পোস্ট করেছিলে তোমার সিকিউ লেখার স্টাইলটা নিয়ে, মেহেরিনের পোস্টের প্রবলেমটা কিন্তু আমি আমার এন্ড থেকে সলভ করে দিয়েছি। রিফাত জাহান আমাকে ইনবক্সে নক করেছিল, আমি চেষ্টা করেছি রিফাত জাহানের প্রবলেমটা সলভ করতে। গোলাম রাব্বি আমাকে ইনবক্সে নক করেছিল, আমি চেষ্টা করেছি ওর যে ওর প্রবলেমটাও কিন্তু সলভ আউট করে দিতে। তাই বাচ্চারা, আমি এবং তোমাদের ফারহান সাকিব ভাইয়া তোমাদের সাথে কিন্তু আছি, তোমাদের যে এই সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে প্রবলেমগুলো সলভ আউট করার চেষ্টা করছি। অ্যান্ড তোমরা যারা যারা গতকাল ক্লাস লাইট দিয়েছিলে তাদেরকে কিন্তু ফারহান সাকিব ভাই নিজে তোমাদের ইনবক্সে নক করে তোমাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিয়েছে ক্লাস শেয়ারের পুরস্কার হিসেবে। অ্যান্ড শুধুমাত্র তাই নয়, আমিও কিন্তু আমার এন্ড থেকে আজকের ক্লাসের পরে যারা যারা বাকি আছে তাদেরকে পাঠিয়ে দিব। বাচ্চারা, আমরা ঠিক 2:35 ক্লাসটা শুরু করি। অ্যান্ড সব কিছু মিলিয়ে তোমাদের উদ্দেশ্যে আমার একটা বেসিক প্রশ্ন আছে এই মুহূর্তে। জাস্ট এই সময়টাতে আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পরে তোমাদের কেমন বোধ হচ্ছে? তোমরা আসলে কি মনে করছো যে এক্সামটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে? ওকে, ঠিক আছে, মোটামুটি পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছে, অলরেডি 50 জনের মতো হয়ে গিয়েছে। আমি ঠিক 35 ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? ওকে বাচ্চারা, একটু বেসিকে কথাটা বলো যে এখন তোমাদের আসলে ফিল কেমন হচ্ছে যে ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসটা কিন্তু হয়ে গেছে, সাজেশনটা তো পেয়ে গেছো, তোমাদের প্রিপারেশন একদম টপ নচ করার জন্য আমাদের এন্ড থেকে কিন্তু কাজ কিন্তু চলছেই। সো এই ফিলটা এখন বলো যে কনফিডেন্স পাচ্ছ কিনা? গোলাম রাব্বি ভাই খুব জোস, একসাথে অনেকজনকে মেনশন দিয়ে দিছে, থ্যাংক ইউ গোলাম রাব্বি। আইরিন নাহার বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আইরিন। তাসনুভা বলতে আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া সোনার তরি ক্লাস নেন। তাসনুভা, জাস্ট লাস্ট যে আমার পদ্ম পর্ব 1-এর যে ক্লাসটা ছিল তাসনুভা, ওইখানে কিন্তু সোনার তরি ক্লাসটা হয়ে গিয়েছে, একটু জাস্ট দেখে নিবা। শিপ্রা বলছে ভালো হবে আপনাদের আশীর্বাদে, ইনশাল্লাহ শিপ্রা। শিপ্রা আমাকে খুব সুন্দরভাবে 8টার মতো অনুধাবনমূলক প্রশ্ন করছিল, আমি প্রায় 2 দিন লাগছে অনুধাবনমূলক প্রশ্নগুলো অ্যান্সার বের করতে। সো বের করে ওকে দিয়ে দিয়েছি। শিপ্রা, আই হোপ তুমি এখন খুশি আছো। ওকে, নাদিয়াও বলতে ইনশাল্লাহ ভালো হবে। ও ইয়েস, খুব ভালো। সবার এই যে তোমার কনফিডেন্সটা দেখে
মানে পার্সোনালি আমার খুব ভালো লাগছে। রাবেয়া ফায়জা বলছে 90% কনফিডেন্স আসছে এখন, আলহামদুলিল্লাহ। একটা কথা যেটা বারবার বলি যে বাংলা প্রথম পত্রে আসলে হুবহু কমন ফর্মুলা টাফ, কম্পারেটিভ যদি কম্পেয়ারিং উইথ বাংলা সেকেন্ড পেপার করি, বাট আমরা আমাদের এন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। ওকে, আচ্ছা এখন এমসিকিউ আর জ্ঞানমূলক নিয়ে ভয় কমেছে আমাদের। তাসমিম জাহান বলতো, থ্যাংক ইউ তাসমিম, সেরা সেরা সেরা, 100 পুরা। ওকে, আমার SMS দেখেন না কেন? ইফ মুজাহিদ, আচ্ছা মোস্ট প্রবলি আমার হচ্ছে স্প্যামে আটকাই গেছে, আমি দেখি নেই, দেখতে হবে। ওকে ঠিক আছে, সারা বলতে ইনশাল্লাহ ভালো হবে, আপনারা দোয়া করেন আমাদের জন্য অবভিয়াসলি। ঠিক আছে সারা, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আজকে সিকিউ ক্লাস হবে, আজকে এই যে আমাদের বাংলা টনিক নিয়ে চলে আসছি। ওকে বাচ্চারা, 35 বেজে গেছে, তোমরা প্রায় 78-এর মতো আছো। আই থিঙ্ক উই ক্যান স্টার্ট নাও। অ্যান্ড ইন দ্য মিন টাইম একটা কথা তো এতক্ষণ তো বলি নেই, কারণ একজন রুদ্র আগে শেয়ার করে দিচ্ছিল, আমি খুশি হয়ে গেছিলাম। তোমরা আমাদের এই ক্লাসটা প্লিজ কাইন্ডলি শেয়ার করে দাও, শেয়ার করে টাইম ধরে রেখে দাও, বন্ধুদের মেনশন দাও, অ্যান্ড ইয়েস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ক্লাসটা এখন বেশ মনোযোগ দিয়ে দেখো আগাই। সো পদ্ম পর্ব 1, আমাকে হয়তো চিনো, হাই হ্যালো, আমি তোমাদের ফার্সিম ভাই বলছি। ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, কয়েকদিন পর মাস্টার্সের ক্লাস শুরু হবে, তারপর আবার পড়াশোনার মধ্যে ঢুকে যাবো। অ্যান্ড এক্সপিরিয়েন্স 4 বছরের পুরো সময় ধরে পড়াচ্ছি। কতটুকু কি ভালো পড়াচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার সাথে তোমরাই ভালো বুঝতে পারবা। সো স্টার্ট করি। তাহারই পরে মনে, আজকের প্রথম যে কবিতাটা তাহারই পরে মানে। সো এই জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, তোমার বাচ্চারা আমাকে একটু হলেও কাইন্ডলি জানাও, তাহারই পরে মনে কে লিখছে? আরে একটা ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যে মাছি যদি উড়ে চোখের সামনে দিয়ে, কি একটা অবস্থা। সো একটু কাইন্ডলি বলো, তাহারই পরে মনে কে লিখেছেন দেখি। বেসিক প্রশ্ন ভাই, বেসিক প্রশ্ন তো পারবাই তোমরা সবাই। তারপর আমরা কিন্তু আমাদের মেইন ক্লাসের মধ্যে ঢুকে যাব। ওকে বাচ্চারা, লেটস গেট স্টার্টেড। তাহারই পরে মনে কবিতা বাংলা টনিকতার ব্যাখ্যা। প্রথমে আমি তাহারই পরে মনে, এই যে তোমার কবিতাটা রয়েছে, এই কবিতাটার জিস্টটা একটু তোমাদের সামনে তুলে ধরি। সুফিয়া কামাল, সাবাস সাবাস সাবাস, যারা বল সুফিয়া কামাল, অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, তাহারই পরে মনে এই কবিতা মানে জিস্টটা কি? সো কবি সুফিয়া কামালের যে হাজব্যান্ড রয়েছেন, তিনি আসলে তোমার মারা গিয়েছেন, এবং এই মারা যাবার কারণে তোমার এই যে বসন্তে, ও আচ্ছা স্টুডেন্টস, খুব ভালো একটা কথা আছে, আমি তোমাদের স্লাইড পর বিষয়টা বলে দিচ্ছি। কমিউনিকেশন সিটে পিন কমেন্টের একটা আছে একটু। আচ্ছা তোমাদের হলো আমি বলে দিয়েছি, একটু অপেক্ষা করো। আমাদের এখনই এই পোস্টের কমেন্ট সেকশনে একটা তোমার কমেন্ট চলে আসবে, সেই কমেন্টটা পিন করে দেওয়া হবে। সেই পিনে যে ফর্মটা রয়েছে, ফর্মটা ফিল আপ করলেই তোমরা কিন্তু সুন্দর মতো আমাদের আজকের ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করো। সোনার তরি লাস্ট ক্লাসে পড়িয়ে ফেলেছি, সারা পদ্ম পর্ব 1-এ পড়িয়ে ফেলেছি, এটা পদ্ম পর্ব 2। ওকে ঠিক আছে, আগাই। আচ্ছা 4টা কবিতা তো টাইম লাগবে একটু। তাহারই পরে মনে কবিতা বাংলা টনিকতার ব্যাখ্যা যেটা বলছিলাম, তাহারই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। এই যে আমাদের যে সুফিয়া কামাল রয়েছেন, সুফিয়া কামাল কি করছেন? সুফিয়া কামালের হাজব্যান্ড মারা গিয়েছে, যেন তিনি খুব ব্যথিত অবস্থায় আছেন। বাচ্চারা একটু খেয়াল করো, আমাদের আপন মানুষ মারা গেলে কিন্তু আমরা অনেক লম্বা একটা সময় ধরে খুবই মনোকষ্টের মধ্যে থাকি, তাই না? কবিরা পার্টিকুলারলি কয়েকটা ঋতুতে তারা হচ্ছেন কবিতা বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো লেখেন, বা এই লেখার কাজটা হচ্ছে কি মূলত তারা করেন। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে আমি যদি তোমাদেরকে হলো গিয়ে বলি, আমাদের কবিদের কবিতা তৈরি করার যে তোমার বিভিন্ন সময়গুলো আসে, তন্মধ্যে বসন্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঋতু। তার কারণটা কি? তার কারণ বসন্তের সময় হচ্ছে গিয়ে প্রকৃতি অনেক সুন্দর সুন্দর রূপ ধারণ করে। বসন্ততে দেখতে পাই হচ্ছে চারদিকে সুন্দর সুন্দর ফুল ফুটতেছে, কবিরা কবিতা লেখার মুডে থাকে। অ্যান্ড এই পার্টিকুলার সময়তে দেখা যাচ্ছে যে বসন্ত পরবর্তী সময়তে দেখা যাচ্ছে যে আমাদের কবিতার বের হওয়া, কবির মাথা থেকে যে কবিতা বের হওয়ার যে রেশিওটা, এটা কিন্তু অনেক বেশি হাই থাকে। এখন কবির একজন ভক্ত কবিকে বলতেছে যে আচ্ছা কবি, বসন্ত চলে আসছে, চলেও যাচ্ছে, আপনার কবিতা কই? আপনি কবিতা লেখেন না কেন? আপনি কবিতা লিখে বসন্তকে বরণ করছেন না কেন? কবির এক ভক্ত কবিকে জিজ্ঞেস করছে। তখন কবি বলতেছে বসন্ত চলে আসছে, ও আচ্ছা আমি তো খেয়ালে করি না, আচ্ছা আসছে আসছে গেলে যাক, আমার মানে কোনো কিছু ভালো লাগছে না। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে কবি আসলে তার যে আপন মানুষকে তিনি হারিয়েছেন, স্বামীর মৃত্যুর শোকের
যে তিনি যে শোকাগ্রস্ত এবং শোকাগ্রস্ত হবার কারণে তিনি যে বসন্তকাল গ্রহণ করছেন না সেই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে বাচ্চারা, গেল। তাহারই পরে মনে কবিতা বাংলাটা অনেকগুলো এবার পড়ি। বসন্ত ঋতুতে মানব মনের বিশেষ অনুভূতি, প্রথম পয়েন্টটা। এটার মানে কি বাচ্চারা? এটার মানে হচ্ছে যখন বসন্ত ঋতুটা আসছে, বসন্ত ঋতুটা আসার পরে আসলে মানুষের মনে কিন্তু নানান রকম সুন্দর সুন্দর সুখকর অনুভূতি জাগে। এই সুখকর অনুভূতিগুলো কিরকম হয়ে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি যদি এখান থেকে চিন্তা করি, সুখকর অনুভূতিগুলো আসলে দেখা যাচ্ছে প্রকৃতি সুন্দর আছে তোমার। আমরা এমনিতে যখন খুব জেনারেলি চিন্তা করো, বাইরের ওয়েদারটা যখন ভালো থাকে আমাদের সব কিছু ভালো লাগে না? আমরা তখন হয়তো ছাদে যাই, ছবি তুলি, বা পার্কে যাই, পার্কে যে ছবি টবি তুলি, বা পিকনিক করতে যাই যখন তোমার ওয়েদার ভালো থাকে। এই জন্য দেখা যায় যে শীতকালে, বাংলাদেশে তো শীত খুবই অল্প সময়ের জন্য আসে এবং খুব আরামের একটা ভাইব দেয়। শীতকালে আমরা পিকনিক করি, তার মানে কি ওয়েদার ভালো, মুড ভালো, একদম সব 100-100 অবস্থা আছে, রাইট? এটা কেন হয়? এটা হয় বেসিক্যালি ওয়েদার ডিমান্ডের জন্য, ওয়েদারের কারণে। বসন্ত ঋতুতে ওয়েদার যেটা রয়েছে, ওয়েদার আসলে অনেক ভালো থাকে এবং তখন মানব মনের এই ওয়েদার ভালো থাকার কারণে বিশেষ একটা অনুভূতি কাজ করে। এই যে অনুভূতি কাজ করা, এই ফ্যাক্টটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল। এরপর হচ্ছে কি 2 নম্বর যে পয়েন্টে, প্রিয় মানুষের মৃত্যুতে স্বাভাবিক জীবনে ছন্দপতন। প্রিয় মানুষের মৃত্যু হলে ভাই প্রত্যেকটা মানুষের একদম মানে জীবন অনেক বেশি তোমার মানে পরিবর্তন হয়ে যায়, অনেক হলো নানান রকম হচ্ছে আমরা প্রবলেম দেখতে পারি, ঠিক আছে বাচ্চারা? একটা মিনিট। ওকে, ঠিক আছে। সো যেটা হলো কি আমি বলতেছিলাম, প্রিয় মানুষের মৃত্যুতে স্বাভাবিক জীবনের ছন্দপতন। মানে সাপোজ কারোর হাজব্যান্ড মারা গেল, কারোর বাবা মারা গেল, কারোর মা মারা গেল, স্বাভাবিক জীবনটা কিন্তু ভাই তার ফিরে আসতে অনেক সময় লাগে। মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার একটা হলো কি জুনিয়র, সে হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাট তার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েকদিন আগে এইচএসসির রেজাল্টের আগ দিয়ে বা এইচএসসির মধ্যবর্তী সময়তে তার হচ্ছে কি মা মারা যায়। আর আলটিমেটলি পরবর্তী সময়টাতে কিন্তু তার অনেক বেশি কষ্ট করতে হয়েছে, অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি স্ট্রাগল করে সামনের দিকে আগাতে হচ্ছে। তার মানে কি তার এন্টায়ার লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে প্রিয় মানুষের মৃত্যুর কারণে তোমার জীবনে যেটা পরিবর্তন আসে, তোমার জীবনের কক্ষপথে যেটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এবার 3 নাম্বার, কবির বিষণ্ণতা এবং উদাসীনতা। কবি কেন বিষণ্ণ? কারণ তিনি স্বামীহারা হয়েছেন। কেন উদাসীন? তিনি যেহেতু স্বামীহারা হয়েছেন, তার যেহেতু আর কোনো কিছু ভালো লাগছে না, তাই তিনি উদাসীন হয়ে গেছেন এবং তার যে মূল অকুপেশন, মূল পেশা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কবিতা লেখা, সেটা কিন্তু তিনি করছেন না। গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রকৃতির স্বাভাবিক প্রবাহমানতা। এটা খুব একটা ক্রুয়েল বা নিষ্ঠুর একটা ফ্যাক্টর। কিভাবে এটা নিষ্ঠুর ফ্যাক্টর হয়? কারণ কবির যে তোমার মূল আকর্ষণের জায়গা ছিল, কে কবির মূল আকর্ষণের জায়গা ছিল বা তার ভালোবাসার জায়গা ছিল, তার যে স্বামী রয়েছেন, স্বামী মারা গেছে। বাট প্রকৃতি কি কবির স্বামী মারা গেছে দেখে এই জন্য সে শোকাগ্রস্ত? এই জন্য কি সে কোনো কিছু সব কিছু থামায় রাখছে? নট লাইক দ্যাট, তাই না? তাই এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো কি চিন্তা করি, প্রকৃতির স্বাভাবিক প্রবাহমানতা কিন্তু রয়েছে। কবির স্বামী মারা গিয়েছে কিন্তু প্রকৃতিতে কিন্তু বসন্ত আসা থামেনি, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু খুব বিটার একটা ট্রুথ। একদিন আমি পৃথিবীতে থাকবো না, একদিন তোমরাও কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু এই পৃথিবীতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবই চলতে থাকবে। আমরা মারা যাওয়ার পরে আমাদের পরিবারের মানুষজনের কাছে হয়তো 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিন, 1 বছর, 5 বছর আমাদের জন্য তো তাদের অনেক খারাপ লাগবে। একটা সার্টেন পিরিয়ড পরে শুধু মৃত্যু দিনটাতেই তারা আমাদেরকে স্মরণ করবে, এটা বাদে কিন্তু আমাদেরকে স্মরণ করবে না, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। প্রকৃতি তার জায়গা থেকে নিজের নিয়মে আসলে চলতে থাকবে। অ্যান্ড এই কথাটি বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, আমাদের কিন্তু হাড়ি পড়ে মনের বাকি যাবতীয় যে টনিক শেষ। শিল্পী বলছে ভাইয়া এরপর অনেকগুলো আশ্চর্যবোধক চিহ্ন, আল্লাহ জানে কি বলবে। ওকে, মুস্কান খানকে তাপস একটা অ্যান্সার দিচ্ছে। আচ্ছা শিল্পী, কিসের উত্তর কোনটি বাবা? আমি অ্যাকচুয়ালি বুঝি নাই কিসের উত্তর কোনটা মুস্কান। ও আচ্ছা, ভুলের মধ্য দিয়ে সত্যকে কিভাবে পাওয়া যায়। আমি না ফুল কমেন্টটা দেখতে পাচ্ছি না ফর সাম রিজন। দেখি তো কি বলছো তুমি।
আচ্ছা দেখি এবার পাইছি পাইছি পাইছি। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল স্বীকার করে। এই মানুষজন ভুল স্বীকার করে, এই পচা দুষ্ট কি সব বলে পরীক্ষার আগের দিকে, এটা হচ্ছে কি ভুল স্বীকার করে নিয়ে। আচ্ছা ভাই, সিম্পল একটা কথা বলি, ওকে, খুবই সিম্পল একটা কথা বলি। তুমি একটা ভুল করছো, সাপোজ তুমি বাংলা বাংলা শব্দটার বানানটা ভুল করছো। আমরা কি জানি, বা অনুস্বার লয়কারেলা, বাংলা তুমি এটাকে কি লিখছো, বা ম লয়কারেলা, তুমি লিখছো বাংলা, ওকে। এখন তুমি এই জিনিসটা লিখছো, এটা তো ভুল, তাই না? তোমাকে যদি আমি বলি আচ্ছা শিল্পী এই বানানটা হচ্ছে কি ভুল, এটা হবে না, সঠিক বানান হবে গিয়ে এটা, তুমি স্বীকারই করতেছো না, তুমি জিনিসটা অ্যাকসেপ্টই করতেছো না যে দূর ভাই কি বলেন, আপনি পড়াইতে পারেন না, আপনি জানেন না কিছু, এটাই সঠিক বানান। তার মানে তোমার তো ভুলটা স্বীকারই হচ্ছে না, রাইট? সো এই জায়গা থেকে যে কাজটা করতে হবে, তুমি যদি ভুল স্বীকার না করো, ভুল থেকে শিক্ষাটা পাবা কেমনে? তাই সবার আগে তোমার ভুলটাকে স্বীকার করতে হবে। এই কথাটাই কাজী নজরুল ইসলাম আমার পত্র প্রবন্ধে বলেছেন। তিনি বলেছেন তোমার আগে ভুলটাকে স্বীকার করতে হবে, ভুল যখন স্বীকার তুমি করে ফেলবা, তারপরে কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যেই ভুল স্বীকার করার পরে যে ভুলটা করেছো সেখান থেকে তুমি শিক্ষা লাভ করতে পারবে। অনেক গাইডই দেখেছি যে ভুল থেকে শিক্ষা নিয়ে এটা অ্যান্সার দেওয়া আছে, বাট অ্যান্সারটা কিন্তু একদমই ভুল, ঠিক আছে? ভুল স্বীকার করে নেওয়া এটা হবে কি সঠিক উত্তর। ওকে, হোপফুলি বুঝতে পারো শিল্পী, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা হলো গিয়ে মুছে ফেলি, আগায় যাই সামনের দিকে। ডান। আচ্ছা সবার আমার পদ বলে তাহারি পরে মানে বুঝতে পারছি, তাহারি পরে মানে বুঝতে পারছি আমরা এখানে। ওকে, তাহারি পরে মানে এতটুকু শেষ। এই তাহারি পরে মানে ভিতরেই থাকি আমরা, আমরা দরকার হলে ওই এফআরএল এর ওই টপিকগুলো নিয়ে অন্য সময় কথাবার্তা বলবো। বিদ্রোহী কবিতাও পড়ায় ফেলছি, সারা সারা হিসেবে মিস করে ফেলছে হয়তো, লাস্ট ক্লাসে বিদ্রোহী কবিতাও পড়ায় ফেলছি। ওকে, বিদ্রোহী কবিতা নোভা লাস্ট ক্লাসে তো পড়ায় ফেললাম। আচ্ছা ঠিক আছে, দেখো মোটামুটি তাহারি পরে মনে কবিতা বাংলাটা অনেক ও তার ব্যাখ্যার কিন্তু এই পার্টটা হলো গিয়ে শেষ। আচ্ছা এমডি খালিদ জানি কি বলছে এখানে, আচ্ছা দেখি। বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র সোভান গাঙ্গুলি তার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করেছেন। তিনি এখন নিজে সমাদৃত কারণ তিনি নিচু জাতের মেয়েকে এখানে বিয়ে করেছেন। উদ্দীপকের গল্পটি কোন সামাজিক, এখানে বর্ণপ্রথা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা গতকালকে আজকে অনেকেই দেখছি তোমরা অনেকেই একটা প্রশ্ন করতে চেয়েছিল যে বর্ণপ্রথা ভার্সেস শ্রেণী বৈষম্য, তাই না? তোমরা অনেকেই বর্ণপ্রথা এবং ভার্সেস হচ্ছে গিয়ে শ্রেণী বৈষম্য এই বিষয়টা, বিএস ফিল্ম চলে আসছে আমার 26 স্টুডেন্ট চালাস, এই বর্ণপ্রথা এবং শ্রেণী বৈষম্য এটা নিয়ে অনেকের ঝামেলা ছিল না? এই মানুষজন এটা নিয়ে অনেকের সমস্যা ছিল না কালকে? এটা আমি ওই কোশ্চেনটার অ্যান্সার বর্ণপ্রথা হবে। আচ্ছা হ্যাঁ পার্থ, আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, এটা নিয়ে গতকালের প্রবলেম ছিল না অনেকের, আমি এখন প্রবলেমটা ক্লিয়ার করি। ক্লিয়ার করব? সবাই রেডি? বলবো? আচ্ছা তোমাদের যে গাঙ্গুলি সাহেবের যে প্রশ্নটা, সে কি করছে, নিচু জাতির একজনকে মোস্ট অফলি বিয়ে করছে, এটা হবে কি বর্ণপ্রথা। আমার বর্ণপ্রথা শ্রেণী বৈষম্য এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বর্ণপ্রথা বলতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে কাস্ট সিস্টেম রয়েছে, যেরকম ব্রাহ্মণ, ক্ষুদ্র, শূদ্র, বৈশ্য, এই যে তোমার ক্ষত্রিয়, এই যে তোমার কাস্ট প্রথাগুলো আছে, এই কাস্ট প্রথাগুলো হচ্ছে কি তোমার বর্ণপ্রথা, ঠিক আছে? কাস্ট, যে আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্র, এই যে নামগুলো রয়েছে এগুলাকে বলা হয় বর্ণপ্রথা বা কাস্ট সিস্টেম, ঠিক আছে? এটাকে কি বলা হয়?
কাস্ট সিস্টেম, আর আরেকটা হলো কি আমার শ্রেণী বৈষম্য। শ্রেণী বৈষম্য মানে ধনী গরিব, বুঝতে পারছো? এদের মধ্যে পার্থক্য আছে। মানে ইট সাউন্ডস লাইক সিমিলিয়ার বুঝায়, কিন্তু আসলে দেখো বর্ণপ্রথা দিয়ে আমি আসলে কাস্টের কথাটা বলতেছি। কীরকম? যে হিন্দু ধর্মাবলম্বীতে আমার হলো ব্রাহ্মণ আছেন একজন, ক্ষত্রিয় আছে একজন, ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়কে বিয়ে করতে পারবে না, শূদ্র হলে বৈশ্যকে বিয়ে করতে পারবে না, এরকম। তাই এরকম একটা জায়গা থেকে আমার হলো এইটা হচ্ছে কি তোমার কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা, যেটা তোমার উদ্দীপকে বলছে যে গাঙ্গুলি সাহেব মনে হয় ব্রাহ্মণ, সে হলো কি নিচু জাতের কোনো এক মেয়েকে বিয়ে করছে বা এরকম কিছু একটা, রাইট? সো এখানে হবে কি বর্ণপ্রথা। আর শ্রেণী বৈষম্য তখনই হয় যদি বলতো যে গাঙ্গুলি সাহেব অনেক কোটি টাকার মালিক, তিনি বিয়ে করছে রিক্সা চালকের একটা মেয়েকে, তার মানে ধনী ব্যক্তি গরিব মেয়েকে বিয়ে করছে, সেক্ষেত্রে শ্রেণী বৈষম্য হয়তো। এবার বুঝছি বিদ্রোহ, সেপারের বিদ্রোহী কবিতার উপরে মনে হয় না ক্লাস না পসিবল হবে ভাই, কারণ পরশু দিন তোমাদের পরীক্ষা, ঠিক আছে? কালকে হচ্ছে নাটক আর উপন্যাস নিয়ে শেষ করে দিব আমরা। আচ্ছা আচ্ছা, আমি দেখি কালকে নাটক আর উপন্যাসের পরে যদি হাতে সময় থাকে, হাতে সময় থাকার প্রেক্ষিতে বিদ্রোহী কবিতা নিয়ে আমি কিছু করতে পারি কিনা। আই উইল ট্রাই, ঠিক আছে? কালকে, আজকে না। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, মানে তার হাজব্যান্ডকে ভুলতে পারতেছে না, এটাই। এই মানুষজন, এটা ক্লিয়ার হয়েছ? ওকে, ধন্যবাদ ভাইয়া বলার জন্য। ঠিক আছে, এই যে তাপস হলো অপশনগুলো বলছে বর্ণপ্রথা, শ্রেণী বৈষম্য, জাতিবিদ্বেষ। অ্যান্সার হবে কি তোমার বর্ণপ্রথা এখানে। ওকে, তাহলে বিলাসীর মৃত্যুঞ্জয়ের বর্ণপ্রথা হবে না তোমার। বিলাসীর ওইখানে না, বিলাসীর ওইখানে আরেকটা বিষয় আছে, ওখানে বর্ণপ্রথা শ্রেণী বৈষম্য দুইটাই হয়। কেমনে? কারণ একে উঁচুজাত নিচুজাত আছে, এবং দ্বিতীয়ত মৃত্যুঞ্জয় কিন্তু তোমার ধনী ছিল, ওর কিন্তু বাংলো টাংলো বহুত জিনিস ছিল, তোমার বাগান টাগান বহুত কিছু আছে। বিলাসী কিন্তু ওর গরিব। সো এটা তোমার অ্যাপারেন্টলি দুইটাই হতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ডান। আই থিঙ্ক আমরা হলো কি সামনের দিকে আগাই। এবার আসো আমরা বেশ কিছু এমসিকিউ হলো সলভ করব। আমরা আসো এমসিকিউগুলো এবার সলভ করি। তাহারই পরে মনে কবিতা অঘ্র বিরোচন বলতে কি বোঝায়? না, তেমন একটা ঝুঁকি নেয় তাসমিন, বিদ্রোহী কবিতা বাদ দিয়ে প্রিপারেশন নিলে। সেক্ষেত্রে তো একটা দুইটা এমসিকিউতে প্রবলেম হতে পারে, সিকিউতে অ্যান্সার করবা না, শেষ। ওকে, এই আসো শুরু করি আমরা। তাহারি দুরু এমসিকিউ ওয়ানের অ্যান্সার বলো, একের ডি। হ্যাঁ, পরীক্ষার জন্য যে সাজেশনটা দিয়েছি, সাজেশনটা পড়ে যেও, পাশাপাশি মূল বইটা অবশ্যই পড়তে হবে। এই দুটা পড়লে আই হোপ, আল্লাহ ভরসা, বাকিটা আমি অ্যাকচুয়ালি বলতে পারি নাই। তাসিমুল, তোমার কোন কমেন্টটা পড়া হয় নাই ভাই? এত এত কমেন্টের মধ্যে তো হারাই যায়। আচ্ছা, একের ডি বলতেছো অঞ্জলি বা উপহার। তাহারই পরে মনে কবিতা অর্ঘ্য বিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঋতুরাজ বসন্তকে বরণ, ফুলের বন্দনা গীত, বসন্তের আগমনী গান, বা অঞ্জলি অথবা উপহার রচনা। ঠিক আছে, একের ডি বলতেছে, হ্যাঁ এটা আমরা সবাই জানি, অর্ঘ্য বিরোচন, এটা বলতে অঞ্জলি বা উপহার রচনা কি বুঝা। আগাই, বাতাবি নেবুর ফুল ফুটেছে, তাহারই পরে মনে কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয় প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, নাকি কবির ব্যক্তিগত উচ্ছ্বাস? আমার বিদ্রোহী কবিতায় আহারে অনেক সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা দেখি আমাদের বিদ্রোহী নিয়ে কি করতে পারি। দুইয়ের অ্যান্সার দাও সবাই। বাতাবি ডিমের ফুল ফুটেছে কি, তাহারই পরে কবিতার এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, কবির ব্যক্তিগত উচ্ছ্বাস। অ্যান্সার বলো। ওকে, এটার অ্যান্সার হচ্ছে তোমার কবির হাহাকার। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, মানে কবি আসলে এই জিনিসটা নিয়ে এখনো ওয়াকিবহাল না যে আদৌ তোমার ফুলটা ফুটছে কিনা। আচ্ছা, কি বলে একজন বলছে পিন পোস্টে পিন কমেন্ট দেখো, পিন কমেন্ট এই পোস্টের পিন কমেন্ট দেখো।
আচ্ছা আগাই। তাহারই পরে মনে কবিতার পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? কুহেলে উত্তরী, মাঘের সন্ন্যাসী, ঋতুর রাজন, দক্ষিণা সমীর। অ্যান্সার বলো। তাহারই পরে মনে কবিতার পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? কুহেলে উত্তরী, মাঘের সন্ন্যাসী, ঋতুর রাজন, রাজন সমীর। আচ্ছা, আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলা আস্থা? আমাকে মেসেঞ্জারে নক দিছিলা আস্থা আপু? আমাকে মেসেঞ্জারে নক দিলে একটু কাইন্ডলি জানে, আমি বাসায় গিয়ে দেখে ফেলবো। আচ্ছা, অ্যান্সার বলো এটার। 3-এর এ বলতেছো না। দেখো, তাহারই পরে মনের যে তাপস ভাই, এটা ভুল করলে হয়। তাহারই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী। এটার অ্যান্সার হবে কি? মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতার পুষ্প শূন্য দিগন্তের পথে কে চলে গিয়েছে? অ্যান্সার হবে কি? মাঘের সন্ন্যাসী। পিহা নাটক উপন্যাসের ক্লাস আগামীকালকে, আগামীকালকে দুপুর 2:30টায়। আগামীকাল দুপুর 2:30টায় নাটক উপন্যাসের উপরে ক্লাস। ঠিক আছে, এমসিকিউ 3-এর অ্যান্সার পাইছি সবাই আমরা। কোনটার জন্য সারা মেনশন দিলা? আচ্ছা সারা, তুমি একটু সারা যে পোস্টে মেনশন দিছো না, ওই পোস্টের লিঙ্কটা একটু মেসেঞ্জারে দিয়ে রাখবা। আসলে কালকে থেকে আমি এত কোশ্চেনের রিপ্লাই দিচ্ছি, আমার কোনো ট্র্যাক নাই যে কোথায় দিচ্ছি কি দিচ্ছি। সারা এক্সট্রিমলি সরি, তুমি একটু কাইন্ডলি পোস্টের লিঙ্কটা আমাকে ইনবক্সে দিয়ে রাখো, ঠিক আছে? ওকে, আগাই সামনের দিকে। তাহারই পরে মনে কবিতার কোথা তব নব পুষ্প সাজ। নব পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কিংবদন্তি কবিদের সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট মোটামুটি। এমসিকিউ 4 বাবারা বলো। এমসিকিউ 4 নিয়ে একটু কথাবার্তা বলি। ওকে, এটা অ্যান্সার হচ্ছে কবির, আর সময় নষ্ট না করি। এরপরে হচ্ছে নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে পরম হেলায়, মানে তার কোনো আসলে মানে কেয়ার করতেছে না এমন একটা অবস্থা। ঠিক আছে, আগাই সামনের দিকে। এবার আমরা কথা বলবো 18 বছর বয়স নিয়ে। ওকে, সবাই রেডি? চল, 18 বছর বয়স। এবার আমরা 18 বছর বয়সের কথাবার্তা বলবো। ঠিক আছে, রেডি? 18 বছর বয়স, কবিতা বানানটা অনেক কথার ব্যাখ্যা। এই যে 18 বছর বয়স যেটা রয়েছে, 18 বছর বয়স দিয়ে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, কি বলতেছে? 18 বছর বয়সে পার্টিকুলারলি তোমার দুইটা প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। এক, তরুণরা কি করতে পারে। দুই, তরুণদের সাথে কি নেতিবাচক জিনিস হতে পারে। তার মানে তরুণদের ইতিবাচক এবং নেতিবাচকতা দুইটা পার্টিকুলার থিং এখানে কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, সেটা আমি দেখি। তরুণদের বাধা অতিক্রম করার মানসিকতা। 18 বছর বয়সী আমরা যারা রয়েছি, আমরা আসলে যে কোনো প্রকার বাধা অতিক্রম করতে চাই এবং খুব দ্রুততার সাথে আমরা আসলে বাধাগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই যে আমাদের এই ধরনের একটা মন মানসিকতা, আমরা নাইম বলতেছে কিসের জন্য আছে ক্লাস হচ্ছে? আমি তো আগে আচ্ছা, এইচএসসি 24 ব্যাচের জন্য এটা নাইম। তুমি যদি 24 বছর হয়ে থাকো তাহলে ক্লাস করো। আচ্ছা, সো যেটা হলো গিয়ে আমি বলতেছিলাম সেটা হলো, দেখো 18 বছর বয়সের যে আমরা তরুণরা রয়েছি, তরুণরা আমরা যে কোনো প্রকার কাজ আসলে করতে খুবই হলো গিয়ে আগ্রহী থাকি। এবং শুধুমাত্র তাই না, যে কোনো প্রকার কাজ করতে আমরা আগ্রহী থাকি তাই না, আমাদের এই কাজগুলো করার সময় আমাদের সামনে দিয়ে যদি কোনো প্রকার বাধা বিপত্তিও আসে, বাধা বিপত্তিগুলো আমরা কিন্তু খুব সহজেই মানে
পেরুতে চাই, বাধা বিপত্তিগুলোকে আমরা পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের মূল টার্গেট। এবং এই কবিতার মধ্যে তরুণদের দুটা বিষয়ের কথা বলা হয়েছে, একটা ইতিবাচক দিক এবং আরেকটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক কোনটা? প্রথম যে ইতিবাচক দিক সেটা হচ্ছে কি তরুণদের সাহসিকতা। দেখো এই সময় তরুণরা কিন্তু অত্যন্ত সাহসী হয়ে থাকে, এবং শুধুমাত্র তাই না, এই যে তোমার তরুণদের সাহসী হওয়ার কারণে তারা অনেক ধরনের কাজ ইজিলি করতে পারে। আমরা যদি একটু একাত্তরের মুক্তিযুদ্ধের দিকে তাকাই, একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা পার্টিকুলারলি একটা নির্দিষ্ট বিষয় হলে দেখেছিলাম। সেই নির্দিষ্ট বিষয়টা কি বাচ্চারা? সেখানে যেই মানুষরা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটা বড় বাঞ্চ ছিল আমাদের তরুণ প্রজন্ম। তার মানে তরুণ প্রজন্মরা আসলে তাদের জায়গা থেকে কাজ করছিল, তাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা তো 71 সালের কথা গেল। বর্তমান সময়তে আসি, বর্তমান সময়তে কিন্তু আমরা এই ধরনের ছোটোখাটো বেশ কিছু বিষয় আদি দেখতে পাই। কীরকম বাচ্চারা? সেটা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে নিরাপদ সড়ক চাই আন্দোলন হলো সেটা, তারপর আমাদের শাহবাগে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের আন্দোলন হয়, কোটা বিরোধী হচ্ছে গিয়ে আন্দোলন হয়। এই সকল জায়গাতে, এই সকল পার্সপেক্টিভ থেকে একটা নির্দিষ্ট জিনিস কিন্তু আমরা সর্বদা দেখেছি, সেটা হচ্ছে তরুণরা এখানে সবচেয়ে বেশি উদ্যমী থাকে। তার মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তরুণরা অনেক বেশি সাহসিকতার প্রকাশ করে। এরপর দেখি কর্মস্পৃহা। বাবারা এইটার মানে কি? কর্মস্পৃহা মানে হচ্ছে গিয়ে তোমার কাজ করার যে তোমার আগ্রহ, কাজ করার যে তোমার হলো গিয়ে ইচ্ছা, সেটা। একজন তরুণ নানান রকম কাজ করে থাকে, নানান রকম হলো গিয়ে তাদের জায়গা থেকে তাদের বিভিন্ন জিনিস করতে হলে কিন্তু উৎসাহ সৃষ্টি হয়। ফর অ্যান এক্সাম্পল, তোমরা যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবো, তখন দেখবা তোমাদের সবার মনে একটা জিনিস হলো গিয়ে বারবার হচ্ছে গিয়ে তোমার পোক করবে, সেটা হচ্ছে যে আমি নিজে ইনকাম করব, নিজের টাকা দিয়ে হচ্ছে গিয়ে চলবো, আর মা বাবার কাছ থেকে কোনো প্রকার টাকা নিব না, আমি টিউশনি করব বা কোনো পার্ট টাইম জব করব, এনিথিং এলস। তার মানে এই স্পৃহাটা কেন জাগে বা এটা কেন জাগে? কারণ তুমি একজন তরুণ, তোমার ভিতরে কর্মস্পৃহা আছে, কাজ করার ইচ্ছা বা মানসিকতা রয়েছে। এরপর দেখি দুর্বার গতি। তরুণদের না মানে যে জিনিসটা হয়, তারা লাইক এমন না যে আচ্ছা আজকে একটা কাজ করব, এই কাজটার জন্য প্ল্যানিং করতে হবে, থাক কাজটা আমি কালকেই করি, প্ল্যানিং আজকে করি, আচ্ছা প্ল্যানিং কাজ দুইটাই পরে করি, আজকে যাই একটু ঘুমাই। মানে এই ধরনের যে মন মানসিকতা, এই ধরনের মন মানসিকতা কিন্তু আসলে তরুণদের জন্য অনেক কম থাকে আর কি, ঠিক আছে? তারা দুর্বার গতিতে যে জিনিসটা তারা করতে চায় মন থেকে তারা যা চায় সেই জিনিসটা তারা কিন্তু আসলে দুর্বার গতিতে কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? এই যে দুর্বার গতিতে যে কমপ্লিট করার বিষয়টা, এটাই কিন্তু আলটিমেটলি মানে বলা হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশ ও জাতির কল্যাণ সাধন করতে চাওয়া। 71-এর যুদ্ধ বলো, 52-র ভাষা আন্দোলন বলো, নিরাপদ সড়ক চাই তোমার কি বলে নিরাপদ সড়ক চাই আন্দোলন বলো বা কোটা বিরোধী আন্দোলন বলো, সকল ক্ষেত্রে কিন্তু দেশের মানুষেরা কিভাবে তোমার সফল হতে পারে বা কিভাবে তার লাভবান হতে পারে সেই বিষয়টা চিন্তা করেই কিন্তু আমাদের তরুণ প্রজন্মরা আন্দোলনগুলো করেছিল, তাই না? এই বিষয়টাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। সো 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার তারুণ্যের নেতিবাচক দিকগুলো। তারুণ্যের যে নেতিবাচক দিকগুলো রয়েছে এই জায়গা থেকে যদি হলো চিন্তা করি, যেরকম এই টাইমে আমাদের অনেক নেতিবাচক বিষয় হলো গিয়ে আমাদেরকে হলো মানে প্যারা দেয় আর কি, বা পীড়া দেয়। যেরকম আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের তরুণ বয়সে নানান রকম নেতিবাচক বিষয় আছে। মাদকাসক্ত অনেক বড় একটা বিষয়, তারপর হলো গিয়ে নেশাকর অনেক খারাপ একটা বিষয়। এটার পাশাপাশি হচ্ছে কি অনেক সময় আমরা নানান রকম খারাপ কর্মে জড়িয়ে যাই। এই যে বিষয়গুলো তা কেন হয়? কারণ এই তরুণ বয়সে যে কোনো প্রকার কাজ করতেই আমাদের রক্ত গরম থাকে। সো কেউ যখন এসে কোনো মন্ত্রণা দেয়, আমরা খুব সহজেই সেই মন্ত্রণাতে গলে যাই। এবং আমরা যে এই যে কি বলে মন্ত্রণাতে গলে যাই, এটা অ্যাকচুয়ালি অনেক বড় প্রবলেম। এটা হচ্ছে কি তরুণদের অনেক বড় একটা নেতিবাচক দিক। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, একজন জানি কে বারবার there is someone যে বারবার স্লাইড করতেছিল, আমি নামটা পড়তে পারিনি। বুঝছি 18 বছর বয়স।
সারা আহমেদ ভালো একটা কথা বলছে। আচ্ছা এই যে সুচি, ওকে আচ্ছা, এক্সামের পরে কেন দিব সুচি, এটা কোনো কথা বললা তুমি? এই কথাটা কি তোমার আমাকে বলা ঠিক হইলো, উচিত হইলো সুচি? তোমাদের জন্য এত কষ্ট করতেছে আর তুমি বলতেছো যে ভাইয়া এক্সামের পরে দিবেন, এটা কি হয় বললা তুমি? এই কথাটা তো তুমি বলাটা ঠিক করলা না। না, সুচির এই কথাটা শুনে আসলে খুব কষ্ট পাইলাম, কারণ এক্সামের পরে কেন দিব ভাই? এক্সামের পরে তো অ্যাকচুয়ালি স্লাইড দিয়ে লাভ নাই, রাইট? সামহাও হয়তো মিস হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে সব কিছু মিলায় ফারহান সাকিব ভাই পার্সোনালি হচ্ছে প্রায় ১,৫০০ জনের মতো মানুষজনের কাছে রিচ আউট করছে। সো তুমি যদি এখন বলো যে ভাই এক্সামের পরে দিবেন, এই অ্যাপ্রোচটা সুচি তোমার ঠিক হয় না। সরি টু সে, আমি ডিরেক্টলি এই কথাটা বলতেছি, এই অ্যাপ্রোচ আমার ঠিক হয় নাই। বাট যারা পাও নাই এক্সট্রিমলি সরি, হয়তো সামহাও মিস আউট হয়ে গেছে। ১,৫০০ জনের কালকে আমরা রিচ আউট করছি। এখনও আমার কাছে লিস্ট অনুযায়ী ৩ জন এখনো বাকি আছে আমার হোয়াটসঅ্যাপে, দে আর ওয়েটিং ফর মি। আমি আজকে ক্লাসের পর হচ্ছে কি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা হোয়াট এভার, সুচি বলো পিহা বলো, তোমরা যারা হলো গিয়ে এখনো হলো গিয়ে পাওনি ফর সাম রিজন, তোমরা একটু কাইন্ডলি আমার তো পার্সোনাল প্রোফাইল সবাই জানোই, আমার প্রোফাইলে একবার একটু যে নক দাও, আমি হলো তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, রাত্রি সরকার হলো গিয়ে পেয়েছি। আচ্ছা দেখো, এটা অ্যাকচুয়ালি এরকম হইতে পারে, আমি বারবার বলতেছি এক্সট্রিমলি সরি যে তোমরা হয়তো সবার কাছে আমরা রিচ আউট করতে পারি নাই। বাট ফারহান সাকিব ভাই নিজে, আমি যখন ক্লাসতে ছিলাম কালকের ক্লাসের কিন্তু ফারহান ভাই প্রথম 30টা এমসিকিউর পরে 31 নাম্বার এমসিকিউ থেকে 111 মানে 111 পর্যন্ত এমসিকিউ পর্যন্ত আমি স্ক্রিনে ছিলাম। ফারহান ভাই তখন আমার সামনে বসা ছিল, উনি বসে নিজের ল্যাপটপ থেকে সবাইকে হচ্ছে গিয়ে তোমার পাঠাচ্ছিল, ঠিক আছে? সো এইটাই আর কি। তারপর বাসায় যে উনি পাঠিয়েছে, আর কালকে বাসায় যে আমি আর এনে কাজ করতে পারি না, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমি শুয়ে ঘুমায় পড়ছিলাম। আচ্ছা সকালবেলা উঠে আগে ফার্স্টে কয়েকজন ডাউট ক্লিয়ার করছি, দেন তোমাদের এই ক্লাসটা দিই শুক্রবার, আজকে শুক্রবার ক্লাস দিতে আসছি। শুক্রবার ইউজুয়ালি আমাদের ওইভাবে ক্লাস না লাগে না, বাট যেহেতু রোববারে পরীক্ষা, শুক্র শনি অবভিয়াসলি ক্লাস নিতে হবে। শুক্র শনি আমাদের অফিস কিন্তু হইল গিয়ে অফ থাকে, অ্যান্ড এরকম জায়গা থেকে কিন্তু দেখা যায় যে আমাদের অফিসে আসতে হয় না। বাট যেহেতু রোববারে তোমাদের পরীক্ষা, শুক্র শনিবার আমি ক্লাস নিতেছি। সো ইয়েস, হোয়াট এভার ইট ইজ, যারা বলছো থাক, সমস্যা নাই। এখনও যদি পাওনি যারা, আমাকে হলে একটু ইনবক্সে নক দিও, আমি কিন্তু হলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, আগাই তাহলে আমরা এবার 18 বছর বয়স কবিতার এমসিকিউগুলো একটু সলভ করি। ফ্যাসি বিরোধী, আচ্ছা এই এমসিকিউটা সলভ করার আগে এই যে তাসমিন জাহানা, দেখো এখনো কিন্তু আমি দেখে ক্লাস দিচ্ছি, ফারহান ভাই তোমাদের জিনিসপাতি দেওয়ার হলো কাজ করে যাচ্ছে, অবস্থাটা বুঝো। সাজেশন পাও নাই নিলয়, তুমি কি সাজেশন ফর্ম একটা ছিল, ফর্মটা ফিল আপ করো নাই? ওকে, কিংবদন্তি, এই সারা পড়ে যেও ভাই, এমসিকিউ তো আর মাফ নাই, রাইট? আচ্ছা উদ্দীপক, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, একটু এটা বলো, সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন, বলো তো একটু। একটা মাছি আমাকে আজকে তো জ্বালাচ্ছে। ফেব্রুয়ারি, হ্যাঁ 1969 গেলে বুঝাই দেবে, সমস্যা নেই। যারা যারা পাওনি আমাকে নক দাও, আমার পার্সোনাল প্রোফাইলে নক দাও, সবাইকে পাঠাই দিব, নো টেনশন ডু ফুর্তি, ঠিক আছে? জাস্ট তুমি হলো পাঠায় দাও, পাঠায় আমাকে নক দাও, আমি তোমাকে পাঠাচ্ছি। আচ্ছা একের অ্যান্সার বলো। ঠিক আছে, একে ডি বলতেছি ইয়েস, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের কাব্যগ্রন্থ হচ্ছে আকাল। আর ফ্যাসি বিরোধী মানে এক নায়কতন্ত্রের বিরোধিতা যারা করে, ঠিক আছে, সেটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে মানুষজন আগে সামনের দিকে। বিপদের মুখে 18 বছর বয়স কেমন, সাহসী, ত্যাগী, অগ্রণী নাকি উদ্যমী? বিপদের মুখে 18 বছর বয়স কেমন? বিপদের মুখে 18 বছর বয়স কেমন, সাহসী, ত্যাগী, অগ্রণী নাকি উদ্যমী? বিপদের মুখে 18 বছর বয়স কেমন, সাহসী, ত্যাগী, অগ্রণী নাকি উদ্যমী? আচ্ছা অবভিয়াসলি এটার অ্যান্সার কিন্তু তোমার সি হবে, যে অগ্রণী। যখন বিপদ আসছে, বিপদের সময় কিন্তু আমরা পিছায় যাই না, আমরা আগায় আসি, আমরা আসলে অগ্রণী ভূমিকা পালন করি। এই যে তোমার অগ্রণী ভূমিকা পালন করার বিষয়টা, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে।
ঠিক আছে, গেল। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন সশস্ত্র সংগ্রামের পক্ষে, ধর্মের পক্ষে, বিপ্লব ও মুক্তির পক্ষে নাকি উগ্রবাদিতার পক্ষে? অ্যান্সার দাও। এই এমসিকিউ 3, অ্যান্সার দাও। সবগুলো অপশন বুঝাই দেবো, ঠিক আছে তাপস, বুঝাই দিচ্ছি। আগে তোমার একটা অ্যান্সারটা দিয়ে না, তারপরে আমি বুঝাই দিচ্ছি। 4 নাম্বার, 3 নাম্বার, সরি 3 নাম্বার। ওকে, এটা অ্যান্সার হচ্ছে বিপ্লব ও মুক্তির পক্ষে। আমি সবগুলো অপশন বুঝাই। তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। একাত্মতা মানে যে জিনিসে তিনি একীভূত করতে চেয়েছেন। সশস্ত্র সংগ্রামের পক্ষে মানে অস্ত্র সহ, উইপেন সহ, এরকম বন্দুক সহ সংগ্রাম করবে, ঠিক আছে, এমন বিষয়গুলো তিনি তার কবিতায় তুলে ধরতে চেয়েছেন কিনা? ইয়েস অর নো? না, অবভিয়াসলি না। ধর্মের পক্ষে তিনি কিন্তু পার্টিকুলার রিলিজিয়ন নিয়ে কিন্তু কবিতাটা রচনা করেন নাই। উগ্রবাদিতার পক্ষে তিনি কখনো কোনো বিষয় নিয়ে উগ্র হইতে চান নাই। যদি হচ্ছে আমি যদি চিন্তা করি, তিনি তার জায়গা থেকে কিন্তু খুব বেশি রাগান্বিত হতে চান নাই, বা এমন না যে এমন কোনো বিহেভিয়ার করছে যে বিহেভিয়ারের কারণে উগ্রতা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, তাই এটাও না। লাস্ট বাট নট লিস্ট, সি নাম্বার, বিপ্লব ও মুক্তির পক্ষে। বিপ্লব ও মুক্তির পক্ষে বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে বাচ্চারা যে আমি বিপ্লব করতে চাচ্ছি, আমি হলো আন্দোলন করতে চাচ্ছি। অ্যান্ড এটার কথাই কিন্তু বলেছেন। 18 বছর বয়স কবিতা আসলে তরুণদের যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার প্রবণতাটা, সেটাই কিন্তু বলা হচ্ছে। পারভেজ বলছে আমার পার্সোনাল প্রোফাইলের নাম, আমার যে পেজের নাম সেটাই মাহবুবুল নেওয়াজ ফারসিম, এটাই আমার পার্সোনাল প্রোফাইলের নাম। দেখবো সুন্দর মতো আমি বসে আসছে, এটা প্রোফাইল পিকচার দেওয়া, ওইটাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে। কি আরিয়া বলতেছে ভাইটা কোশ্চেন ছিল, করে ফেলো না আরিয়া, মানে সমস্যা নেই তো, করে ফেলো। ওকে, আগাই। তাপস, এমসিকিউ অপশনগুলো বুঝছো কিনা জানাও কিন্তু। 18 বছর বয়স কবিতায় কবি শোপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি বুঝাইছে? 4 নাম্বার, 4 নাম্বার। চার নাম্বার অ্যান্সার, 4-এর এ বলছে দৃষ্টি। তাপস, 3-এর অপশনগুলো বুঝছো? তাপস এখন কথা বলে না, কি একটা সমস্যা। ওকে, শিপ্রা বলতে 4-এর এ, আফরোজা রাখি বলতে 4-এর ডি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 4-এর সি, আত্মত্যাগের মহিমা। শপে আত্মাকে শপথের কোলাহলে। শপথ মানে হচ্ছে তোমার ওয়াদা করা, আত্মা মানে হচ্ছে কি জীবন, শপে মানে হচ্ছে কি সমর্পণ করে, সমর্পণ করে। কোলাহলে মানে হচ্ছে কি তোমার যুদ্ধে, জীবন যুদ্ধে নিজের আত্মাকে হলো কি সঁপে দিচ্ছে, বা সঁপে দেওয়ার হলো কি ওয়াদা করছে, ঠিক আছে। তার মানে আমাদের যেই তরুণ প্রজন্ম রয়েছে তারা কি করতে জানে? আত্মত্যাগ করতে জানে। রক্তদানের পুণ্য এটা এখানে বলে নাই, সরি, কথা ও কাজের ঐক্য বলে নাই, যৌবনের দুঃসাহসিকতাও বলে নাই। তুমি তোমার নিজের আত্মাকে সঁপে দিচ্ছ, এটাই। আজকের স্লাইডটা পাওয়ার জন্য কমেন্টে দেওয়া যে তোমার ফর্মটা আছে, ফর্মটা কাইন্ডলি ফিল আপ করো। ফিল আপ করলে আজকের স্লাইডটা হলো গিয়ে পেয়ে যাবা, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ বাচ্চারা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করেছো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশন জানিয়ে দাও যে ফর্ম ফিল আপ ডান, ফর্ম ফিল আপ ডান। ওকে, এত ভুল হচ্ছে কেন পরীক্ষার প্রি এক্সাম প্রেশারে? ভুল হচ্ছে, বুঝছো? যারা যারা হচ্ছে ফর্ম ফিল আপ করেছো একটু কাইন্ডলি জানিয়ে দাও ফর্ম ফিল আপ ডান। 4-এর অপশন বুঝাই দিব, দেখো। 18 বছর বয়সে কবিতায় কি বলছে? রক্তদানের পুণ্য, জীবন দান, বা তোমার জীবন হচ্ছে গিয়ে সম্পূর্ণ জীবন দান করলে অনেক পুণ্য লাভ হবে, এই পুণ্য লাভের বিষয়টা কিন্তু এখানে বলা হয় নাই। কথা ও কাজের ঐক্য, তুমি যা কথা বলতেছো এবং তোমার যে কাজ, সেটার মধ্যে কোনো ঐক্য আছে কিনা, সেটা সম্পর্ক আছে কিনা, এটাও বলা হয় না। আত্মত্যাগের মহিমা, হ্যাঁ, শপে আপতের কোলাহলে, এই যে বিষয়টা, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? আত্মত্যাগের বিষয়টা আসলে বোঝানো হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যৌবনের দুঃসাহসিকতা, মানে ইয়াং এইজে যে তোমার যে সাহসিকতা ভাবটা আছে, সেটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। ওকে মানুষজন, ডান। সঠিক অ্যান্সার হচ্ছে কি তোমার সি।
5 নিচের কোন চরণে 18 বছর বয়সে কবিতায় কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? বলো সবাই অ্যান্সার। ওকে, সবাই ফর্ম ফিল আপ করে ফেলছে, ভেরি গুড। যারা যারা ফর্ম ফিল আপ করছো ওকে, যারা যারা ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু হচ্ছে গিয়ে তোমার এগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে মানুষজন, ডান, এতটুকুই। সো এটার অ্যান্সার হবে কি এ বয়সের রক্তদানের পুণ্য, তাজা মানে অসহ্য যন্ত্রণা, এটা তোমার হবে না। দুর্যোগে হাল, দুর্যোগের কথা এখানে বলা হয় নাই। ক্ষত বিক্ষত সহস্রপ্রাণ, এটা তোমার নেতিবাচকতা। তার মানে ইতিবাচকের কথা যখন বলতে আমরা সঠিক অ্যান্সার হবে কি প্রথমটা, এ। ঠিক আছে, গেল। লিঙ্ক এখনো পাইনি ভাইয়া। আপু কমেন্টে দেখো, কমেন্টে হলো গিয়ে দেখো। ওকে, আত্মত্যাগের মহিমা, তুমি যদি তোমার জীবনটাকে উৎসর্গ করো, এটার একটা মহিমা রয়েছে। জীবন উৎসর্গ করলে তুমি আসলে তোমার জায়গা থেকে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারছো, বা তোমার যে মহিমান্বিত হওয়ার বিষয়টি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। পিন কমেন্ট দেখতেছি, পিন কমেন্টে একটা ফর্ম লিঙ্ক আছে, ফর্মটা ফিল আপ করবা। ফর্মটা ফিল আপ করার পরে তুমি স্লাইডটা পাবা, বুঝছো? ওকে, আগাই। সো ফেব্রুয়ারি 1969 কবিতার বাংলা টনিক ও তার ব্যাখ্যা। এবার ফেব্রুয়ারি 1969 কবিতার কথা বলবো। এইখানে একটা জিনিস তোমরা সবাই বলছো যে ভাইয়া এই কবিতায় কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এই কবিতায় 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলা হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলা হয়েছে, যেখানে উদাহরণ হিসাবে 52-র ভাষা আন্দোলন আসছে। যেখানে উদাহরণ হিসেবে কি আসছে বাচ্চারা, 52-র ভাষা আন্দোলন আসছে। তার মানে আশা করছি হলো কি বুঝতে পারছো এখানে সম্পূর্ণ বিষয়টা কি বলা হচ্ছে, ঠিক আছে? সো আমি যদি হলো কি চিন্তা করি, এখানে বলা হয়েছে 69 গণ অভ্যুত্থানের কথা, উদাহরণ হিসেবে আসে 52-র ভাষা আন্দোলনের কথা, বুঝছি? এ মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। পিন কমেন্টে গেলে অ্যাকচুয়ালি মানে এটার তো কোনো সলিউশন নাই। আচ্ছা, এটা একটু কম বুঝি স্যার। নুসরাত বলতেছে, নুসরাত হোপফুলি আজকের ক্লাসের পর কোনো সমস্যা হবে না। লাইন বাই লাইন তো হয়তো বোঝানো সম্ভব হবে না, বাট হলো কি যতটুকু পারি আর কি, ঠিক আছে? ওকে, দেখো আমরা যদি হলো গিয়ে চিন্তা করি ফেব্রুয়ারি 1969 কবিতার বাংলা টনিক ও তার ব্যাখ্যা। মানুষের সংগ্রামী চেতনা, দেশপ্রেম এবং গণজাগরণ। 1969-এর গণ আন্দোলন, বাঙালির আত্মত্যাগ। প্রথম থেকে বলি, বাঙালির সংগ্রামী চেতনা, দেশপ্রেম এবং গণজাগরণ, এটা বলতে আসলে কি বোঝায়? মানুষের সংগ্রামী চেতনা, এই যে ফ্যাক্টরটা রয়েছে, ও আচ্ছা, আমি যদি হলো চিন্তা করি মানুষের সংগ্রামী চেতনা, দেশপ্রেম এবং গণজাগরণ। সংগ্রামী চেতনা, বাঙালিরা বরাবরই সংগ্রামী। 52-র ভাষা আন্দোলনকে উদাহরণ হিসাবে আনছে, এবং উদাহরণ এনে বলতেছে 69-এর মানে 66-র 6 দফা আন্দোলনের পরে 69-এর যে তোমার হলো একটা বিশাল বড় গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের কথা মূলত এই নির্দিষ্ট জায়গা থেকে বলা হচ্ছে, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হলো আমার যে দেশপ্রেমের বিষয়টি রয়েছে, সেই দেশপ্রেমের জায়গাটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে এক কথায় আমাদের 1969 সালে আমরা গণ অভ্যুত্থান করেছি, দেশপ্রেমের জন্যই করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সংগ্রামী, সে সংগ্রামী একটা মনোভাব রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কখনো হচ্ছে আমরা মাথা নত করি না, এই যে বিষয়টা এটা এখানে মূলত বলা হচ্ছে। অ্যান্ড লাস্টে যে গণজাগরণ, আমাদের এন্টায়ার মানুষরাই হচ্ছে কি অনেক বেশি দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক হওয়ার কারণে আমাদের ভিতরে কিন্তু গণজাগরণের বিষয়টাও দ্রুত আমরা করতে পারি।
গেল নাম্বার 1। নাম্বার 2, 1969 গণ আন্দোলনে বাঙালির আত্মত্যাগ। 1969 সালে গণ আন্দোলনে কিন্তু বাঙালির হচ্ছে আত্মত্যাগ করতে হয়েছে। আমাদের পাকিস্তানিরা কিন্তু আমাদের উপরে হামলা করেছিল এবং হামলা করে কিন্তু আমাদের মধ্যে অনেকেই হত্যা করেছিল, ঠিক আছে। তাই এরকম একটা জায়গা থেকে 69 যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের ফলাফল ছিল কিন্তু পরবর্তী 70-এর নির্বাচন, ঠিক আছে। এটা কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, আচ্ছা ভাই, ফর্মটা কমেন্টে পেয়েছি। আচ্ছা, এমন কেন হবে? দাঁড়াও, তোমাদের একটু আগে প্রবলেমটা সলভ করি। না, দিয়ে দিলাম আবার, এবার ফিল আপ করো। আচ্ছা, ফর্মটা আমি আবারও দিয়ে দিছি, যাদের প্রবলেম হচ্ছে তারা এবার কিন্তু ফর্মটা আবার দেখে ফিল আপ করতে পারবা। ওকে, ঠিক আছে। ওকে, 1 সেক। ঠিক আছে, পিডিএফ ডাউনলোড ডান, সাবাস তাপস চন্দ্র। ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং, সেটা হচ্ছে আমাদের 1969 যে গণ আন্দোলনের আত্মত্যাগের কথা, সেটা গেল। এবার গেল অবিচারের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধতা। যখনই কোনো অবিচার হয়, তোমার হলো কি বলে এটা, যখনই হচ্ছে কোনো অবিচার হবে, অবিচার হলে আমরা বাঙালিরা কি করি জানো? আমরা বাঙালিরা সেটার বিরুদ্ধে আন্দোলন করি। আমরা অবিচারের সময় বাঙালিরা আবার একত্রিত হয়ে আন্দোলন করে, সেটা এখানে বলা হচ্ছে। 4 নাম্বার, পাকিস্তানিদের অত্যাচার। নানানভাবে পাকিস্তানের অত্যাচার করেছে, 52 ভাষা আন্দোলনের সময় অত্যাচার করেছে, 67 6 দফার সময় আন্দোলন করেছে। সব কিছু মিলে আমরা এখানে পাকিস্তানের অত্যাচারও দেখতে পাই। 5 নাম্বার হচ্ছে কৃষ্ণচূড়াফুল এবং শহীদদের স্মরণ করা। এর মাধ্যমে আসলে 52 ভাষা আন্দোলনটা কিছুটা ইঙ্গিত করা হয়েছে যে শহীদদের যে বুকে তাজা রক্ত, সেটা কৃষ্ণচূড়ার ফুলের মতো টকটকে লাল, সেটা এখানে বলা হচ্ছে। ওকে, আগাই সামনের দিকে। এখানে ফেব্রুয়ারি 1969 কবিতায় 21শে কৃষ্ণচূড়া আমার চেতনার রং। অ্যান্সার বলো। যশোর বোর্ড 2022 সালে আসছিল, এমসিকিউ বানান, অ্যান্সার বলো। লাল আর সবুজ ব্যবহার করা যাবে না, এটা বলে সব। কালো আর নীল ব্যবহার করবা। আচ্ছা, তোমার হলো এমসিকিউ বানান, অ্যান্সার বলো। কালার পেন্সিল না, কাঠ পেন্সিল লাগাবা, কালার পেন্সিল কেন? আচ্ছা, ইয়েস, যারা যারা বলতো সংগ্রামী, তাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। এরপর দেখি ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে। কে শূন্যে এইভাবে ফ্ল্যাগ তোলে, কে শূন্যে ফ্ল্যাগ তোলে? আচ্ছা, ভাষা আন্দোলন। আচ্ছা, ভাষা আন্দোলনের সাথে 69 অভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই। বেসিক্যালি জিনিসটা এভাবে বলা হয়েছে, ভাষা আন্দোলনের সময় যেরকম আমরা আন্দোলন করেছি, অভ্যুত্থানের সময় 1969 সালে আমরা আন্দোলন করেছি, এটাই। মানে 1969-এর প্রেক্ষাপটটাকে ভাষা আন্দোলনের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এটার অ্যান্সার হচ্ছে সালাম, সবাই জানি। ফেব্রুয়ারি 1969 কবিতা আবার সালাম নামে নাশপাতের। ভাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 16, ময়মনসিংহ বোর্ড 22, 22, 22, 16 অনেকগুলো জায়গায় কিন্তু আসছে, এবারও আসতে পারে। ভাষা সংগ্রামে যোগ দিতে, গণজাগরণে যোগ দিতে, জাতিগত দাঙ্গা প্রতিরোধ করতে, ঘাতকের আস্তানা প্রতিরোধ করতে। কোনটা হবে সঠিক অ্যান্সার? কোনটা সঠিক উত্তর হবে বলো? আচ্ছা, 3-এর এ বলতেছো না, এটা তোমার অ্যান্সার হবে তোমার গণজাগরণে যোগ দিতে। 1969-এ আবার সালাম নামে রাজপথে, দেখো আবার বলছে,
আবার যেহেতু বলছে তার মানে গণজাগরণের কথা বলছে। প্রথমে তো সালাম নামছে 52 ভাষা আন্দোলনের জন্য, এরপর কি বলছে আবার সালাম নামে নাচপথে, মানে 52 ভাষা আন্দোলনের পরে আরেকটা আন্দোলনের সময় আসছে 69 সালে, তখনও কে নামবে রাজপথে? সালাম নামবে রাজপথে। গেল। সো এটার অ্যান্সার হবে কি তোমার গণজাগরণে যোগ দিতে 1969। আচ্ছা এটা না বোঝা যাচ্ছে না, 1969 সালের কথা বলা হচ্ছে। গেল, ডান। আগাই। আবার ফুটছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? গণ আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং স্বদেশী আন্দোলন। অ্যান্সার ইজ ভাষা আন্দোলন। শহরের পথে কোন ফুল ফোটে? কৃষ্ণচূড়া। গেল। সো এবার আমরা আমি কিংবদন্তির কথা বলছি এবং এটার মধ্য দিয়ে মোটামুটি আমাদের আজকের যে ক্লাসটা আছে ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে। সবাই রেডি আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে? তাহলে আমরা শুরু করব। মাশাআল্লাহ আজকে আমি না বলাতে 53টা শেয়ার হয়ে গেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আজকে ক্লাসে কেমন লেগেছে একটু কাইন্ডলি অবভিয়াসলি তোমরা ফিডব্যাক দিয়ে দিও। ওকে, আফরোজা রাখি বলছো 4 এর এ, দৃষ্টি বলছো 4 এর সি। আচ্ছা লাইট বাদ দিয়ে সবাই ফেসবুকে যান, ঠিক আছে। আচ্ছা বাচ্চারা আমরা এবার দেখি শুরু করি, পরবর্তী পয়েন্টটা কিন্তু আমরা শুরু করব। অবশ্যই পড়ি, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আমি কিংবদন্তির কথা বলছি আচ্ছা বল আসছে কেন জানি, বলছি হবে কবিতার বাংলাটনিকতার ব্যাখ্যা। বাঙালির হাজার বছরের সংগ্রামী ইতিহাস। দেখো বাঙালি অনেক বছর ধরে কিন্তু বেঁচে আছে, সেই কৈবর্তের বিদ্রোহ পাল যুগ থেকে শুরু করে এই 71-এর মুক্তিযুদ্ধ, অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে এই সম্পূর্ণ যে তোমার রানটা আছে এই রানটা কিন্তু তারা মেনটেন করে আসছে, ঠিক আছে। তার মানে আমি যদি হলো চিন্তা করি আমাদের বাঙালিরা অনেক কষ্ট করছে, অনেক ধরনের আন্দোলন করছে, অনেক ধরনের আন্দোলন করে 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 তারা আসলে সামনের দিকে এগিয়ে আসছে। তাই এরকম একটা জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি বাঙালির হাজার বছর ধরে তারা সংগ্রাম করছে, কি কি সংগ্রাম করছে, যেরকম তারা কৈবর্ত বিদ্রোহ করেছে, কৈবর্ত তারা হচ্ছে গিয়ে আচ্ছা দাঁড়াও সুন্দর করে লিখি না, বাঙালি কি কি বিদ্রোহ করেছে এই বিষয়টা হলো আমরা একটু দেখি। প্রথমে তারা কি বললো? কৈবর্ত বিদ্রোহ করেছে। তারপরে হচ্ছে তোমার পাল যুগে অনেক ধরনের যুদ্ধ হয়েছে, ইংরেজ বিরোধী আন্দোলন করেছে, ইংরেজ বিরোধী আন্দোলন করেছে। এরপরে যদি হলো কি আমরা দেখি স্বদেশী আন্দোলন করেছে, এরপর যদি হচ্ছে কি আমরা দেখি 52-র ভাষা আন্দোলন করেছে, তারপর দেখি 71-এর মুক্তিযুদ্ধ করেছে, আচ্ছা 71-এর তারা হলো কি মুক্তিযুদ্ধ করেছে, ঠিক আছে। তার মানে দেখো একটা বাঙালি জাতি হাজার বছর ধরে কৈবর্ত বিদ্রোহ, ইংরেজ বিরোধী বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, মানে মোটা দাগে তোমার এতগুলা কথাবার্তা বলেছে বা এতগুলা হচ্ছে তোমার যুদ্ধ সেতু তারা করেছে। তার বাঙালির একটা সংগ্রামী ইতিহাস রয়েছে। এটা সংগ্রামী ইতিহাস, এই জিনিসটা বুঝাতে গিয়ে কবি একটা কথা বলেছেন, এটা হচ্ছে ভালোবাসা দিলে মা মারা যায় বা মা মরে যায়, এরকম কিছু একটা। এই জিনিসটা আমাদের আজ ক্লাসের বোঝা দরকার, ঠিক আছে। আসো আমরা এটাকে একটু বুঝাই। সো এখানে যদি হলো আমরা চিন্তা করি ভালোবাসা দিলে মা মরে যায়, পার্টিকুলারলি আমার বুঝতে হবে এই মা বলতে কাকে বোঝানো হচ্ছে। এই মা বলতে তোমার দেশ মাতৃকাকে বোঝানো হচ্ছে, দেশ মাতৃকা। আমরা কিন্তু আমাদের গর্ভধারিণী মা বাদে আরো একজন মায়ের কথাও বুঝছি, সেটা হচ্ছে দেশ মাতৃকা মা, ঠিক আছে। এই যে তোমার
কি বলে তাসনিম, এটার সামারি করে বুঝবা না, এটা অ্যাকচুয়ালি অনেক ইতিহাস মিথিহাস আছে, তো সামারিটা তাই লাস্টে করবো, ক্লাসটা শোনো আগে। এই মা বলতে আমি দেশমাতৃকার মা কথা বলছি। তাহলে ভালোবাসা দিলে দেশমাতৃকার মা কেন মারা যাবে? কাকে ভালোবাসা দিচ্ছি? এই ভালোবাসাটা আমি দিচ্ছি গর্ভধারিণী মাকে। গর্ভধারিণী মাকে। এবার দুইটা সিনারিও আছে, দুইটা সিনারিও তোমাকে সেটা ব্যাখ্যা করি। গর্ভধারিণী মাকে ভালোবাসা দিলে কিভাবে দেশমাতৃকা মা মারা যায়। ফর এন এক্সাম্পল, দেশে যুদ্ধ লাগছে, এখন দেশের কল্যাণে, দেশের জন্য তোমার যুদ্ধে যাওয়া বাঞ্ছনীয়। তোমার ঘরের যে গর্ভধারিণী মা আছেন, গর্ভধারিণী মা বলতেছে বাবা ফারসিম তুই যাইস না, তুই গেলে তুই যদি মরে যাস আমার বুকটা খালি হয়ে যাবে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সো দেন এগেন আমি ফারসিম চিন্তা করলাম, আচ্ছা আমি যদি চলে যাই, আমি যদি ঠুস করে মরে যাই, আমার মায়ের কি হবে, থাক আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে থাকি। সো গর্ভধারিণী মায়ের কাছে থাকার কারণে আমি আসলে দেশ মা যেটা রয়েছে, আমি কিন্তু আমার দেশ মায়ের প্রয়োজনে তাকে রক্ষা করতে আমি কিন্তু যুদ্ধ করতে গেলাম না। এবং সাপোজ ধরে নেওয়া হচ্ছে যুদ্ধে হলো গিয়ে আমার দেশ হেরে গেল, তার মানে কি আমি আমার গর্ভধারিণী মাকে ভালোবাসতে গিয়ে আমি আমার দেশমাতৃকা মাকে বিপদে ফেললাম। এই কথাটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। তুমি যদি তোমার গর্ভধারিণী মাকে তোমার দেশ মাতৃকার চেয়ে বেশি ভালোবাসা দাও, তোমার হচ্ছে ক্ষেত্র বিশেষে জিনিসটা ব্যাকফায়ার করে, এবং ব্যাকফায়ার করে হচ্ছে তোমার দেশ মাতৃকাকে হত্যা করে ফেলে। ফর অ্যান এক্সাম্পল, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে কত ছেলে পেলে তোমার যুদ্ধে গেছে, যদি কোনো ছেলে পেলে তার গর্ভধারিণী মায়ের জন্য বাড়িতে রয়ে যেত, আমার দেশ কি স্বাধীন হইতো? হয়তো না। পার্টিকুলারলি এটা কিন্তু এখানে বলা হচ্ছে। কৈবর্ত বিদ্রোহ বাবা প্রাচীন আমলের একটা বিদ্রোহ, তোমার কৈবর্ত নামে একটা জাতি সম্প্রদায় ছিল, তাদের মধ্যকার বিদ্রোহ, যেটা আমাদের বাংলার ইতিহাসে অনেক বড় একটা ডাইনামিক রোল প্লে করছে। গেল লড়াই করে টিকে থাকা, এটার মধ্যে দিয়ে এতক্ষণ যা বলছে এর মধ্যে দিয়েগুলো সব কিছুই হলো গিয়ে আসছে, যেরকম যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হয়। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, যেরকম পাল যুগের বাংলার ঐতিহ্যের মধ্যে আমার কয়েকটা বিষয় রয়েছে। পাল যুগের শিল্পকলা, এই আজকে দাগানো স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। পাল যুগের শিল্পকলা, তারপর হচ্ছে চর্যাপদ, চর্যাপদের নাম ভুলে গেছিলাম। এই দুইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলার ঐতিহ্যের মধ্যে পাল যুগের তোমার শিল্পকলা আর চর্যাপদ আসবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলার প্রকৃত কৃষি, বাংলার প্রকৃতি অনেক সুন্দর, বাংলা হচ্ছে তোমার হলো গিয়ে কৃষি নির্ভর একটা কান্ট্রি, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এবার আমি কিংবদন্তির কথা বলছি, এটা সামারি দিই। এই পুরো কবিতায় একটা নির্দিষ্ট কথা বলা হয়েছে যে ভাই বাংলার এই পুরো কবিতার না কটা ভাগে ভাগ করি, পুরো কবিতাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে বলা হয়েছে বাংলার হাজার বছরের ঐতিহ্য আছে, সে ঐতিহ্য আবার দুই প্রকার, সাংস্কৃতিক ঐতিহ্য, সংগ্রামের ঐতিহ্য। সাংস্কৃতিক ঐতিহ্য কি? তোমার পাল যুগের শিল্পকলা, চর্যাপদ। সংগ্রামের ঐতিহ্য হলো যে কৈবর্ত বিদ্রোহ, ইংরেজি বিদ্রোহ, বায়ান্নর ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা আন্দোলন। দুই নম্বর যে বিষয়টা বলা হয়েছে বাংলার মানুষদের কথা, বাংলার মানুষরা বরাবরই হচ্ছে সংগ্রামী এবং বরাবরই তারা প্রকৃতিপ্রেমী এবং কৃষি কাজ করতে পছন্দ করে। অ্যান্ড তিন নাম্বার যে বিষয়টা হলো বলা হয়েছে মানুষ হিসাবে আমার প্রথম যে কাজটা করতে হবে, সেই প্রথম কাজটা হচ্ছে আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের পরে অন্য যে কাউকে হলো গিয়ে আমাদের ভালোবাসা যেতে পারে। আমি আর কখনো আমার গর্ভধারিণী মাকেও দেশের উপরে ভালোবাসবো না। দ্যাটস ইট, বুঝছি আমরা। আমি একটু সরে দাঁড়াই, তোমরা যারা স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা যারা যারা আজকের ক্লাসটার সম্পর্কে এসএসসি এইচএসসি স্টুডেন্টস করে ফিডব্যাক দিবা, তাদের সবাইকে আমি এর আগের বারের মতো ক্লাসের এই স্লাইডটা ইনবক্সে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ এসএস নিতে দেন, নাও এসএস নাও। একটি উজ্জ্বল জানালার কথা, ও আচ্ছা, এটা স্বাধীনতা লাভের পরে প্রথম যে সূর্য, সে সূর্যের যে তোমার উজ্জ্বল জানালা, সেটা। আরে সাবাস জাহান, নো চিন্তা ডু ফুটতে, একদম ১০০।
রিজভি তুমি আমাকে নক দিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিব। ওকে আচ্ছা, ফিডব্যাক দিবে আমাদের আজকের 10 MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে, আমি বলে দিব লাস্টে, প্যারা নেই। আই হোপ ডান, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। আগাই সামনের দিকে, এমসিকিউ সলভ করি, তারপর তোমারও ছুটি আমারও ছুটি, সোনার বাংলাদেশ। আগাই, কে কবি কবে কে মোড়ে ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেই দেই যেইজন, উদ্দীপকের বর্ণিত বিষয়ের সঙ্গে। আচ্ছা এখানে তোমার এই জিনিসটা কেন আসছে আল্লাহ জানে, 196 এটা কিছু না, এটা বাদ দাও সবাই, ঠিক আছে। উদ্দীপকের বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার, নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটা? আমি কবি এবং কবিতার কথা বলছি, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, জিহ্বার উচ্চারিত প্রতিটি কবিতা সত্য। এশিয়ার রাজশাহী বোর্ড 22। আচ্ছা দাও, রায়ানের এবারে কমেন্ট পড়ছে, এতক্ষণ কি কমেন্ট করছে আমি দেখিনি রে ভাই। আচ্ছা মানুষজন অ্যান্সার দেন, বা আজকে আমি শেয়ারের কথা বলিনি, আজকে 60টা শেয়ার হয়ে গেছে। ভালো তো, এখন থেকে শেয়ারের কথা বলবো না, তোমরা তাহলে নিজ উদ্যোগে শেয়ার দিয়ে দিবা, ভালো জিনিস শিখলাম আজকে। ওকে মানুষজন অ্যান্সার দাও। না রে বাবা, অ্যাপে পাওয়ার নো ওয়ে, অ্যাপে পাওয়ার নো ওয়ে। একের এ বলতেছো না বাবা, এটা অ্যান্সার হবে কি একের সি। ভাইয়া অ্যান্সার তো দেওয়াই আছে, কোথায় দেওয়া আছে? একে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। দেখো, কে কবি কবে কে মোড়ে ঘটকালে করি, শবদে শবদে যেইজন, তার মানে এখানে আসলে সশস্ত্র সুন্দরের যে তোমার যে অভ্যুত্থান, যে সে অভ্যুত্থানটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা একই প্রশ্ন তোমার ভিন্ন রকম একটা হলো উদ্দীপক, প্রশ্ন কি বলে, উদ্দীপকটা একই, প্রশ্নটা ভিন্ন, কবির তুলনায় ভিন্নতর, কবিতা উল্লেখিত কবির কাজ ভিন্নতর কিভাবে? কবিতায় কবির কাজ, ও ডি এর পাশে অ্যান্সার দেওয়া ছিল। ও আচ্ছা তাই তো, এটা তো আমি খেয়াল করিনি, কিছু একটা হয়েছে সামহাও। আচ্ছা সরি, এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আগে তুমি এটার অ্যান্সারটা দাও। আরে তোমরা তো অনেক চালাক, আমি তো খেয়াল করিনি এটা। অবশ্য একটু চালাক না হলে দুনিয়াতে টাকা খুব কঠিন, তো ঠিক আছে। হ্যাঁ বুঝাচ্ছি পিহা, একটু ওয়েট করো, এটার অ্যান্সারটা আগে, উদ্দীপকটা বুঝাচ্ছি দাঁড়াও। এটাও সি, হ্যাঁ হ্যাঁ, এটার তো কোথাও অ্যান্সার দাও নেই আবার। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে তোমার কবি অনিবার্য অভ্যুত্থানের কথা বলেছেন, যদিও এই যে উদ্দীপকটা বোঝা কিন্তু একটু টাফ, ঠিক আছে। আমি আগে উদ্দীপকের কঠিন যে ওয়ার্ডটা সেটাকে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে শবদে শবদে। এটা আসলে সব দেহ বা লাশ, এটাকে তোমার কবিতার স্বার্থে শবদে শবদে বলা হচ্ছে। দেখো, কে কবি কবে কে মোড়ে ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেয় যেইজন, মানে লাশের সাথে লাশ কোনো হলো বিয়ে দিচ্ছে। এখন এই কথাটা বলতে কি বোঝাচ্ছে? দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। আমার এটার অ্যান্সার কি কবি অনিবার্য অভ্যুত্থানের কথা বলেছেন, আর এটা প্রশ্নটা কি বলেছে, উল্লেখিত কবিতায় কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর। তার কারণটা কি? এখানকার কবি বলেছেন যে অত্যাচারের কারণে দেখা যাচ্ছে যে কবিরা দেখছেন মৃতদেহের সাথে মৃতদেহের বিয়ে হচ্ছে, অত্যাচারের কারণে অনেকে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছেন, ঠিক আছে। এই পার্টিকুলার জিনিসটা আমাদের উদ্দীপক বলা হচ্ছে, এবং তার বিপরীতে
তার বিপরীতে যদি এখানে বলি আমাদের আমি কিংবদন্তির কথা বলছি, এখানে তোমার কোন বিষয়টা হলো প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে কবি অনিবার্য অভ্যুত্থানের কথা বলেন। তার মানে কবি বলছেন অভ্যুত্থানের কথা, আন্দোলনের কথা, আন্দোলনের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করার কথা। বাট উদ্দীপকে আমরা দেখি যে বলা হচ্ছে অত্যাচারিতরা কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে সেই বিষয়টা। এবার ক্লিয়ার আমরা মানুষজন? এবার আমরা কি বুঝতে পেরেছি? একটু তোমার মানে কঠিন ছিল উদ্দীপকটা, এটাই ক্লিয়ার। ওকে, ডান, আগাই সামনের দিকে, রাইট? ওকে, আই থিঙ্ক ডান। 3 নাম্বার, আমি জন্মেছি বাংলায়, বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13 শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, 13 শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবিতাংশের বাংলার আলপথের সাথে, আলপথের সাথে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটি? বলো, 3-এর আনসার বলো। ওকে, 3-এর ক বলতেছে হ্যাঁ ইতিহাস ঐতিহ্য গেল। একই প্রশ্ন, উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যস্ত হয়েছে নিচের কোন চরণে? কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমি আমার কবিতার কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। দেখো কি বলছে, উদ্দীপকে প্রতিফলিত চেতনা, চেতনাটা কি ছিল? ইতিহাস ঐতিহ্য। আমি কবি এবং কবিতার কথা বলছি, অর্থাৎ আমার কবি এবং কবিতার মাধ্যমে আমাদের ঐতিহ্যগুলো কিন্তু আসলে লেখা হয়েছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল, ডান, সোনার বাংলাদেশ। আমি আছি বেশ লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি সেই ছোট্ট উপন্যাসে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি, কিভাবে আদিম মানুষ সভ্য মানুষে পরিগণিত হয়েছে সেটি তারই প্রকাশ করেছি উপন্যাসটিতে। উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্য রয়েছে ঐতিহ্য চেতনায়, মুক্তি চেতনায় নাকি সংগ্রামী চেতনায়? রায়ান হাসান, কি বলবো, এই যে সাডেনলি দেখে না প্যারা খেয়ে যায়, কি বলতে বলে। 5-এর বি বলতেছে ইয়েস, 5-এর বি অবভিয়াসলি। এখানে কি বলেছে যে আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি, তার মানে ঐতিহ্য চেতনা আসছে এবং আদিম মানুষ ও সভ্য মানুষে পরিণত হয়েছে তার প্রকাশ ঘটেছে। সংগ্রাম চেতনার বিষয়টাও আসছে। মুক্তির কথা না আছে আমাদের উদ্দীপকে, গল্পে যদিও আছে, কবিতায় যদিও আছে, বাট উদ্দীপকে কিন্তু নাই। ঠিক আছে, তাই এটার অ্যান্সার হবে কি 1 ও 3। দ্যাটস ইট, ক্লাস কিন্তু শেষ। আজকে দাগানো স্লাইড পেতে চাইলে স্টুডেন্টস গ্রুপে ফিডব্যাক দিবা, ঠিক আছে? তারপর আমি নিজে তোমাদের পার্সোনালি ইনবক্স করে একদম আজকের ক্লাসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? দ্যাটস ইট। আগামীকাল থেকে ঠিক দুপুর 2:30টা ক্লাস অনুষ্ঠিত হবে। সেই ক্লাসটা হবে হচ্ছে গিয়ে আমাদের নাটক এবং উপন্যাসের উপরে। যদি নাটক এবং উপন্যাসের উপরে ক্লাস নেবার পরে আমার হাতে যদি সময় থাকে, যেহেতু তার পরদিনই তোমাদের পরীক্ষা, কালকের ক্লাসটা আমি ট্রাই করবো আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে, পরদিনই পরীক্ষাটা বাপ, সো বেশি টাইম দিতে পারবো না। যদি হচ্ছে কি তোমাদের হাতে সময় থাকে আমাদের, তাহলে হলো গিয়ে আমি বিদ্রোহী কবিদের গ্লিম্পস দেখাতে পারি, না হলে শেষ মুহূর্তে যারা হচ্ছে বিদ্রোহী কবিতার নিজের প্রবলেম ফেস করে, আমি সাজেস্ট করবো এই মুহূর্তে স্কিপ করো, এই মুহূর্তে প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা জিনিস, শুরু থেকে হচ্ছে গিয়ে তোমাদের পড়তে হয়। এই গ্রুপে ফিডব্যাক দিলে ইনশাআল্লাহ ক্লাসটা পেয়ে যাবে। গতকাল ক্লাসটা যারা পাওনি, আমি দেখেছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছো, অনেকে আমার পার্সোনাল প্রোফাইলে নক করেছো, আমি তাদের কাছে ক্লাসের পরই গেট ব্যাক করছি। হোপফুলি আজকে রাতের মধ্যেই তোমাদের আজকের এই ক্লাস স্লাইড যারা পোস্ট দিবে তাদের কাছে চলে যাবে, আর গতকালের ক্লাস স্লাইডটা চলে যাবে। সো ইয়েস, ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে গিয়ে আগামীকালকের ক্লাসে।
ঠিক দুপুর 2:30টায় ফর 30 to 40 মিনিটস। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম এবং অবশ্যই সবসময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।